নিলয় যখন গেট দিয়ে ঢুকতে যাবে তখনই গেটের দারোয়ান তার পথ আটকালো। এই ছেলে, কই যাও? জানো না এটা পড়াশোনার জায়গা? চাচা, আমি এখানে পড়াশোনা করতেই এসেছি। কি, তুমি স্টুডেন্ট? কিন্তু এই পোশাক কেন? পোশাকের সাথে স্টুডেন্টের সম্পর্ক কি? এই নোংরা পোশাক পরে কেউ আসে? আমার এই পোশাক ছাড়া নেই। আচ্ছা ঠিক আছে, যাও। নিলয়কে ছেড়ে দিল। নিলয় গুটি গুটি পায়ে ভার্সিটির ভিতরে এগিয়ে গেল। সামনে তাকিয়ে দেখলো কিছু ছেলে মেয়ে নতুন ছাত্রছাত্রীদের ধরে কিছু একটা করছে। কিছু দূরে এসে দেখলো আরেকটা দল, যেখানে কিছু ছেলে মেয়ে এমন করছে। নিলয় দুই দিক একবার করে তাকিয়ে মাথা নিচু করে সামনে এগোতে লাগলো। ওই চশমা পরা, এদিকে আয়। নিলয় দাঁড়ালো না। অন্যজনকে ডাকছে ভেবে সে হাঁটা থামালো না। ওই ফকিন্নি চশমাওয়ালা, তোরে ডাকছি। একটি মেয়ের কণ্ঠে। এবার নিলয় দাঁড়িয়ে গেল। চারিপাশে তাকিয়ে দেখলো কারো চোখে চশমা নেই। তাই সে বুঝলো তাকেই কেউ ডাকছে। নিলয় নিজের ডান পাশে তাকিয়ে দেখলো যারা খুব খারাপভাবে জার্ভ করতেছিল সেখান থেকে ডাকছে। আমাকে ডেকেছেন আপনারা? হ্যাঁ, তাছাড়া তোর মতো ফকিন্নি আর কে আছে? আমাদের এখানে আয়। নিলয় মাথা জাগিয়ে এগিয়ে গেল। অপর পাশে যেই দল ছিল তারা এটা দেখতে লাগলো। ভার্সিটিতে এই দুইটি দলের রাজত্ব চলে। একটি মাহিমের, যে ভালোর জন্য ভালো আর খারাপের জন্য খারাপ। ভালো কাজ সে বেশি করে, কিন্তু মাঝে মাঝে তার বন্ধুরা একটু জার্ক দিয়ে থাকে যখন মাহিম থাকে না। আরেকটি হলো সাগর, যে হলো এই ভার্সিটির সভাপতির ছোট ভাই। তাছাড়া তার বাবা মন্ত্রী, তাই যত রকমের খারাপ কাজ আর ভার্সিটিতে খারাপ ব্যবহার তার দ্বারা হয়। ইস, মুরগিটারে সাগরে তোর ডেকে নিল। আগে টের পেলে আমরাই ডাকতাম। মারুফ বলল, তুই পড়ে আছিস টাকা নিয়ে? আমি ভাবছি ওই সাগর কি যে করবে তার সাথে। আরে এইসব বাদ দে, আজ অনেকজনকে জাগ দিয়েছিস। মাহিম জানতে পারলে খবর আছে। সেটাই। নিলয় গিয়ে সাগরদের সামনে দাঁড়ালো। সাথে সাথে সাগর তাকে 4টা থাপ্পড় মারল। থাপ্পড় যেন নিলয়ের চোখ থেকে চশমাটা খুলে পড়ে গেল আর মাথা ঝিমঝিম করতে লাগলো। তার সামনে সব কিছু ঝাপসা দেখতে লাগলো। নিলয় কিছু দেখতে পারছে না, তাই মাটিতে বসে পড়ল আর হাতড়িয়ে নিজের চশমা খুঁজতে লাগলো। এটা দেখে সাগরের সাথে থাকা সবে হাসতে লাগলো। আরে এ তো চশমা ছাড়া অচল। এই জিমের চশমা এনে দে রে, না হলে সবাই ফকির মনে করবে। আরে ওরে দেখে এমনিতেই ফকির মনে হয়। সেটা একদমই ঠিক বলেছিস। আরে কি এটা? তোরা পারিসও বটে। জিম নিলয়ের চশমাটা তুলে তার চোখে পরিয়ে দিল। নিলয় চশমাটা ঠিকভাবে বসিয়ে নিল। চশমার কাঁচ ফাটল ধরে গেছে। নিলয় গালে হাত দিয়ে দাঁড়ালো, কারণ থাপ্পড়টা জোরে লেগেছিল। এখনো সেটা জ্বলছে। আমাকে মারলেন কেন? কি করেছি আমি? এত বড় সাহস, আবার আমার মুখে কথা বলছিস? আমাদের চিনিস তুই? সরি ভাইয়া, আর করব না। গুড, বড় ভাইদের সালাম দিতে হয়। তোর মা শেখায়নি? ভাইয়া, মা তুলছেন কেন? আর আমি তো জানতাম না, আজকে প্রথম দিন। এই ওরে কেউ বোঝা। দেখ ভাই, তুই অনেক অনেক ভুল করেছিস, তোর শাস্তি পেতে হবে। প্রথম আমাদের সালাম দিসনি, আবার মুখে মুখে তর্ক করছিস। এই ভুল যেন দ্বিতীয়বার আর না হয়, সেটাই করবি। মাফ করে দিন ভাইয়া, আর আসসালামু আলাইকুম। এখন সালাম দিলে হবে না। তারপর সবাই মিলে নিলয়কে ঘিরে ধরলো আর বিভিন্নভাবে নিলয়কে খোঁচা মারতে লাগলো, তাও মিনু আর নীলার কাছে থাকা লেডিস পিন দিয়ে। নিলয় সহ্য করতে না পেরে কান্না করে দিল। চোখ দিয়ে পানি পড়ছে তার। পিঠে হাত দিয়ে শরীরে বিভিন্ন জায়গায় পিন ফোটানোর কারণে একটু একটু রক্ত বের হচ্ছে আর জ্বলছে খুব। আর ভুল হলে এমন। না ভাইয়া, আমাকে মাফ করে দিন। এই একে যেতে দে। এমনিতে যে পোশাক পরছে অনেক গন্ধ, সহ্য করা যাচ্ছে না। এত সময় ঠিক কথা বলেছিস। নিলয় তাদের সেখান থেকে চলে আসতে যাবে, তখনই কেউ তাকে ল্যাং মেরে ফেলে দিল আর নিলয় মাটিতে পড়ে গেল। তা দেখে আবারও হাসির রোল পড়ে গেল। এ তো বড় চশমা পরে, তাও দেখতে পারিস না শালা। তোরা একটা কাজ করতে পারিস, কিছু টাকা দিয়ে ফকিনিটারে আরেকটা চশমা কিনে দিতে পারিস।
নিলয়ের শরীর থেকে কিছুটা রক্ত ঝরছে, যার জন্য শার্ট ভিজতে শুরু করেছে। নিলয় কোনো রকমে উঠে দাঁড়ালো আর চশমা পরে নিল। তখনই